দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম, চল। দেখো, এই পার্টটা সিলেবাসে আছে, এইটা একটুখানি আমরা বলে নিই আর কি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর উপরে বেস করে তোমাদের প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল হয়তো আচ্ছা, বিভিন্ন গন্ধে বিভিন্ন সময় প্র্যাকটিক্যালগুলো তো সলভেন্ট, মানে তোমার পার্টিকুলার নাস ডিস্ট্রিবিউশন মানে পার্টিশন কোফিশিয়েন্ট বের করা মনে আছে কিনা জানি না। ওই ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম বা CCl4, হ্যাঁ, ওয়াটার, সেখানে আয়োডিন তার ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে ধরো বেঞ্জিন ওয়াটার, সেখানে বেঞ্জয়িক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন, এসব প্র্যাকটিক্যালগুলো সিলেবাসে থাকে। এবারে এবারে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন আছে, কারো হয়তো এই সেমিস্টারে এই প্র্যাকটিক্যালটা আছে, কারো হয়তো অন্য সেমিস্টারে প্র্যাকটিক্যালটা আছে। আবার তার উপরে বেস করে তোমার KI-I2 থেকে যে রিয়াকশনটা হচ্ছে আর কি, তার যে কাইনেটিক্সটা আর কি, হ্যাঁ, সেটাও তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করা, সেটাও তোমার এখান থেকে বের করতে হয়। তো এই বেশ কয়েকটা প্র্যাকটিক্যালও আছে আর কি। সেখানে এই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট, আমি একটুখানি বলে নিই আর কি। দেখো ব্যাপারটা স্টার্ট হচ্ছে এরকম একটা জায়গা থেকে। ধরো, যে প্র্যাকটিক্যালটা করতে হবে তার কনটেক্সটে ব্যাপারটাকে বলছি। ধরো তুমি একটা কন্টেনার নিলে, আর আমি কি করেছি সেখানে দুটো ইমমিসিবল লিকুইড নিয়েছি। মানে দুটো ইমমিসিবল লিকুইড ধরে নাও, শেষে একটা নিচে একটা অর্গানিক লেয়ার নিয়েছি। সেটা হতে পারে ধরো ক্লোরোফর্ম, মানে একদম স্পেসিফিক এক্সাম্পল হিসেবে ধরলে নিচে একটা ক্লোরোফর্ম নেওয়া আছে, তার ডেনসিটি বেশি বলে সে নিচে থাকবে, আর উপরে তোমার জল দেওয়া আছে, জল আছে, জল হালকা বলে সে বেসিক্যালি উপরে থাকছে। আর এবার এইখানে আমি অ্যাড করছি কি, আয়োডিনকে আমি অ্যাড করলাম। যে আয়োডিনটা জলেতেও ডিজলভ করে, CCl4ও ডিজলভ করে, কিন্তু দু জায়গায় তার সলিবিলিটি হচ্ছে আলাদা। ঠিক আছে? তাহলে আয়োডিন এটা আমি উপরেও তো নিয়েছি, আর আয়োডিন আমি নিচেও নিয়েছি। মানে বেসিক্যালি একসাথে কন্টেনারের মধ্যে নিচ্ছি, নিয়ে এবারে অনেকক্ষণ ধরে ঝাঁকালাম, 40-45 মিনিট ধরে বেশ ভিগোরাসলি এটাকে ঝাঁকালাম। ঝাঁকানোর পরে তুমি যদি এটাকে সেটেল ডাউন করতে দাও, তুমি দেখবে যে আয়োডিন CCl4 মিডিয়ামে বেশি ডিজলভ করে চলেছে, নিচের দিকে একটা ডিপ ভায়োলেট কালার থাকবে, আর উপরটা একটা হালকা ভায়োলেট অর্থাৎ একটু রেডিশ টাইপের কালার হচ্ছে থাকবে। এবারে তোমার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে, যে যদি তুমি ধরো এই যে অর্গানিক লেয়ারে আয়োডিনের কনসেন্ট্রেশন কত, আর অ্যাকোয়াস লেয়ারে আয়োডিনের কনসেন্ট্রেশন কত, তার রেশিওটাকে বের করো, দেখবে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তা সেটা একটা কনস্ট্যান্ট হচ্ছে। মানে আয়োডিনের কনসেন্ট্রেশন ইন অর্গানিক মিডিয়াম ডিভাইডেড বাই আয়নের কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস মিডিয়াম, যদি টেম্পারেচার ফিক্স থাকো, সেটা ফিক্স থেকে যাচ্ছে। তাহলে এই যে যে ভ্যালু যেটা ফিক্সড হইতো সেটাই হচ্ছে পার্টিশন কোফিশিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোফিশিয়েন্ট, আর করসপন্ডিং লটাকে বলা হবে হচ্ছে নাস্ট ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে? তাহলে এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই যে পার্টিশন কোফিশিয়েন্টটা, সেটা কিন্তু তুমি কতটা আয়োডিন নিয়েছো বা কতটা জল নিয়েছো বা কতটা CCl4 নিয়েছো, তার পরিমাণের উপরে নির্ভর করে না। ঠিক আছে? তাহলে কি হলো জিনিসটা? সেটা হচ্ছে যে ধরো আমি এরকম শুরু করছি, উই কনসিডার টু immiscible liquids and a solute which is soluble in both the liquids. ঠিক আছে? We consider two immiscible liquids and a solute which is soluble in both the liquids. তো দেখা যাচ্ছে when temperature is constant, the ratio of concentrations in the ratio of concentrations of the solute
ratio of concentration of the solute in the two liquids maintain a constant value. Maintain a constant value. কি বললাম, we consider two immiscible liquids and a solid which is soluble in both the liquids. মানে আমি দুটো যে লিকুইড কনসিডার করছি সেটা ইমমিসিবল, একটা ওয়াটার একটা CCl4, অ্যান্ড এ সলিউট, একটা সলিউট অ্যাড করছি আয়োডিন হুইচ ইজ সলেবল ইন বোথ দ্য লিকুইড, যে CCl4ও সলেবল, জলতো সলেবল। হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে দেওয়া হয়, কি দেখা যাচ্ছে না, দ্য রেশিও অফ কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট in the two liquids in equilibrium, এখানে ইন ইকুইলিব্রিয়ামটা একটুখানি জুড়ে দিই, মানে যে সাফিসিয়েন্ট টাইম তোমাকে অ্যালাউ করতে হবে যাতে করে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হয়। ইন ইকুইলিব্রিয়াম মেনটেনে কনস্ট্যান্ট ভ্যালু দুবার হয়ে গেছে, মেনটেনে কনস্ট্যান্ট ভ্যালু। মেনটেন্সে মেনটেন্সে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য Nernst distribution law, আর দিস কনস্ট্যান্ট ভ্যালু, যে ভ্যালুতে কনস্ট্যান্ট থাকছে আর কি, কনস্ট্যান্ট ভ্যালু ইজ কল্ড দ্য partition coefficient or the distribution coefficient, partition coefficient or the distribution coefficient। হ্যাঁ, এটা তাহলে এবারে এই যে partition coefficient বা distribution coefficient থেকে রিপ্রেজেন্ট করা হয় ডি দিয়ে। partition coefficient or distribution coefficient is represented by D। ওকে, ডি এর ভ্যালুটা কত হবে না, তোমার ধরো concentration of solute in ধরো একটা মানে ইনসলভেন্ট 1, এইভাবে লিখি, ইনসলভেন্ট 1 ডিভাইডেড বাই concentration of solute in solvent 2। এটা হচ্ছে পার্টিশন কোএফিশিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট। আচ্ছা, এবারে কোনটা বাই কোনটা তোমাকে মেনশন করে দিতে হয়। ইউজুয়ালি যেটা করা হয় না, যেখানে সলিবিলিটি বেশি সেটাকে উপরে লিখতে হয়, যেটা সলিবিলিটি কম সেটাকে তোমার নিচে লিখতে হয়। হ্যাঁ, মানে ইউজুয়াল কনভেনশন যেটা হচ্ছে, যেখানে সলিবিলিটি বেশি সেটাকে উপরে লিখতে হয়, যেখানে সলিবিলিটি কম সেটাকে নিচে লিখতে হয়। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি এই এই যে পার্টিকুলার সিচুয়েশনে, মানে যেখানে তোমার ধরো মানে জল আছে, CCl4 আছে, যেখানে তুমি আয়োডিন মেশাচ্ছ, এই যে সিস্টেমটা, সেখানে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট যখন তুমি করবে, কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন CCl4 অর্থাৎ অর্গানিক মিডিয়ামে ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন অ্যাকোয়াস মিডিয়ামে, এই রেশিওটাকে করতে হয়। এই রেশিওটা তোমার ওই অফ দ্য অর্ডার অফ, ধরো এই 85-র কাছাকাছি একটা কিছু হয় আর কি, মানে অফ দ্য অর্ডার অফ আমি বলছি আর কি, মানে টেম্পারেচার উপর নির্ভর করে, মানে একটা পার্টিকুলার টেম্পারেচার ধরো অ্যাপ্রক্সিমেটলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রুম টেম্পারেচারের কাছাকাছি 80 থেকে 85-এর মতো একটা ভ্যালু হয় আর কি। তাহলে এটা 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 CCl4 করলাম। এবার অনেক সময় CCl4 না করে ক্লোরোফর্মেও কেউ করে। যদি ক্লোরোফর্মে তুমি করো, তাহলে যেটা হবে দেখবে এই রেশিওটা তোমার 120 থেকে 25-এর মতো তার ভ্যালুটা হবে।
মানে কোন অর্গানিক সলভেন্টটাকে ব্যবহার করছো আর নিচে তুমি জল ব্যবহার করছো, তা পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কোনো একটা গিভেন টেম্পারেচার তার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে। এবারে ওটা ওই এক্সাক্ট ভ্যালুটা তোমার সার্টেনলি আরো বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করবে, টেম্পারেচার উপর নির্ভর করবে, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি রুম টেম্পারেচার তুমি যখন ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করো 80 থেকে 85 মতো ভ্যালু আসবে। আর যদি এটা সিসেল ফোর না হয়ে ক্লোরোফর্ম নিতে, তাহলে সেটা ওই 120 থেকে 25 মতো তোমার ভ্যালুটা আসতে হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে নাচ ডিস্ট্রিবিউশন লটা কি, আর সেখান থেকে পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের মানেটা অ্যাকচুয়ালি কি হলো। ঠিক আছে, বুঝছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে নাচ ডিস্ট্রিবিউশন ল, সেটাকে আমরা থার্মোডাইনামিক্যালি ডিরাইভ করার চেষ্টা করছি। ঠিক আছে, নাচ ডিস্ট্রিবিউশন ল বলা হচ্ছে এটাকে, আর যে পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের মানে তোমাকে বুঝতে হবে। এবারে আমরা করছি থার্মোডাইনামিক ডেরিভেশন। থার্মোডাইনামিক ডেরিভেশন অফ হুম এই প্রশ্নটা তোমার মানে তুমি তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি তো, ক্যালকাটা ইউনিভার্সিটি এই সেমিস্টারে তো আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে পার্টটা আছে না সিলেবাসে, সেই সিলেবাসের মধ্যেই তো এটা আছে, ওটা থিওরি পেপারের মধ্যেই আছে, থিওরি পেপারের মধ্যেও আছে। আমি প্র্যাকটিক্যালের সিলেবাসটা আমার মাথায় নেই, এটা বিভিন্ন কিন্তু বিভিন্ন ইয়ারে বিভিন্ন প্র্যাকটিক্যাল হয়, তোমাদের প্র্যাকটিক্যালও আছে কিনা দেখে নেবে, কিন্তু এটা থিওরি পেপারের মধ্যেই আছে। থার্মোডাইনামিক ডেরিভেশন অফ নাচ ডিস্ট্রিবিউশন ল, এইটা এবারে দেখতে চাই। মানে ডেরিভেশন অফ নাচ ডিস্ট্রিবিউশন, দেখো মানে বেসিক্যালি তুমি যখন দুটো ইমিসিবল লিকুইড নিচ্ছ, তাতে একটা কমন সলিড নিয়ে 40-45 মিনিট ধরে ভিগোরাসলি শেক করলে, তাহলে কি হচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম চলে এলো। তাহলে তাহলে হোয়েন টু immiscible liquids with the common solvent, when two immiscible liquids with a common solvent are shaken vigorously and equilibrium is established, তাই তো? তবে ইকুইলিব্রিয়ামটা কি? ইকুইলিব্রিয়ামটা বেসিক্যালি দেখো, তুমি যদি দেখো যে এটা এই সলিউট ইন সলভেন্ট 1, তার সাথে ইকুইলিব্রিয়ামটা আসছে কার, সলিউট ইন সলভেন্ট 2, এদের মধ্যে ইকুইলিব্রিয়ামটা আসছে। আচ্ছা, এবার কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামটা কি? আচ্ছা, তার আগে বলে নিই, এই যে ইকুইলিব্রিয়ামটা আসছে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে, তো এই যে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে, সেটা কিন্তু মানে মানে পার্টিকুলারলি এখানে প্রেসারটার থেকে বেশি ইম্পর্টেন্ট যে কনসেন্ট্রেশন, মানে ইকুইলিব্রিয়ামটা যখন তখন অ্যাটেন্ড করবে না, মানে আয়রনের কনসেন্ট্রেশনটা সিসিএল4 এবং ওয়াটার একটা স্পেসিফিক ভ্যালুতে পৌঁছানোর পরেই হচ্ছে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। মানে এই ইকুইলিব্রিয়ামটা যখন অ্যাটেন্ড করলো, তখন ধরো টেম্পারেচার কি হয়েছে, আর এর অ্যাক্টিভিটিটা ধরে নিচ্ছি যে অ্যাক্টিভিটি ইন সলভেন্ট 1, মানে সেটাকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো, বা সলভেন্ট 1, তো মানে অ্যাক্টিভিটি ইন সলভেন্ট 1টাকে আমি A1 নাম দিচ্ছি, হ্যাঁ এখানে, আর এখানে হচ্ছে টেম্পারেচার, আর অ্যাক্টিভিটি ইন সলভেন্ট 2টাকে আমি জাস্ট A2 নাম দিচ্ছি। ঠিক আছে, মানে এখানে A1 এবং A2 হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ দ্য সলিউট ইন সলভেন্ট 1 অ্যান্ড সলভেন্ট 2 রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে বোঝাই যাচ্ছে মানে A1 অ্যান্ড A2 আর দ্য activities of the solute in solvent 1 and solvent 2 respectively. A1 and A2
আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সলিউট ইন সলভেন্ট 1 অ্যান্ড সলভেন্ট 2 রেসপেক্টিভলি অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা আচ্ছা, এবার থার্মোডাইনামিক ক্রাইটেরিয়াটা কি ফর দিস ইকুইলিব্রিয়াম? থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর দিস ইকুইলিব্রিয়াম কি হলো না, কেমিক্যাল পোটেনশিয়াল, মানে কেমিক্যাল পোটেনশিয়াল মানে শুরু মানে আগে ধরো, আগে যদি কেমিক্যাল পোটেনশিয়ালটা আমি ধরি আর কি, তো আগে হচ্ছে এই এখানে সবসময় সলিউটের কেমিক্যাল পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে, মানে সলিউটের কেমিক্যাল পোটেনশিয়ালটা ধরো সেটাকে μ1 বললাম, যখন তার টেম্পারেচারটা টি এবং কনসেন্ট্রেশনটা A1, সেইটা হচ্ছে মিউ লিখছি, এইটা এইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট টেম্পারেচার টি এবং অ্যাক্টিভিটি A2, এই দুটো বেসিক্যালি তোমার সমান হতে হবে। আচ্ছা, এবারে এই যে এইখানে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা করছে সেটা হচ্ছে তোমার এই এই প্রথম ফেজটা যদি 1 নম্বর ফেজ বলো, এটা 1 নম্বর ফেজের জন্য, আর এইটা হচ্ছে তোমার যদি সেকেন্ড ফেজ দেওয়া এটা 2 নম্বর ফেজের জন্য। সাফিক্স আমি 2 বলে বলে দিচ্ছি আর মানে 1 বা 2টা সেটা সাফিক্স হিসেবে দিতে পারি, সুপারস্ক্রিপ্ট হিসেবেও দিতে পারি আর কি। হ্যাঁ, এটা এক কাজ করা যায়, সাফিক্স হিসেবেই দেওয়া যায় μ1, এটা হচ্ছে মিউ, মানে এই সাফিক্সে 1টা হচ্ছে সলভেন্ট 1 বোঝানোর জন্য, আর মানে মানে ফেজ 1 বেসিক্যালি বোঝানোর জন্য, আর 2টা হচ্ছে ফেজ 2 বোঝানোর জন্য, বা দুদিকে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সমান হতে হবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে দেখো এটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, মানে মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তোমরা জানো যে কেমিক্যাল পোটেনশিয়ালের টার্মসে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে কেমন করে এক্সপ্রেস করতে হয় না, ওই কেমিক্যাল পোটেনশিয়ালটা দুটো ফেজে যখন সমান হয়ে যাবে তখন বেসিক্যালি সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছালে এদিকে আমি ধরো সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল, সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল, এখানে কিন্তু সলিউটের যা কিছু করছে সব সলিউট, কারণ সলিউটটা দুদিকে কমন আর কি। সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলভেন্ট 1 আর সলিউটের কেমিক্যাল পোটেনশিয়াল ইন সলভেন্ট 2, এই দুটো যখন সমান হয়ে যাবে তখন বেসিক্যালি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এবারে দেখো এইখানে তোমার এটাকে একটুখানি সিম্বলগুলো একটুখানি চেঞ্জ করলে ভালো হয়। এটা হচ্ছে ধরো মানে বেসিক্যালি যে মানে ঠিক আছে না, পরে আমি না হয় নোটেশনগুলো পাল্টে দেবো। আর এবারে দেখো আমরা জানি কি, উই নো কোন একটা ফিজিকের কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে তার কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln AI হয়। ঠিক আছে, তাহলে তাই করছি। তাহলে এক্ষেত্রে μ1 0 হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, হ্যাঁ এইটা, মানে এখানে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন এইটা, প্লাস RT ln A1 should be equal to μ20 as a function of temperature plus RT ln A2, এইটা এটা হলো। তাহলে এবারে কাজ করো, তুমি RT ln A1 বাই A2 করে দাও, মানে তুমি RT ln A1 মাইনাস RT ln A2 করে দিলে RT ln A1 বাই A2 করে, তাহলে সেটা কত হচ্ছে μ20 as a function of temperature মাইনাস μ10 as a function of temperature। এগুলো সব স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল, তোমরা এগুলো জানো, মাথায় জিরো থাকা মানে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল, মানে μI0টা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড ক্ষেত্রে হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। কেমিক্যাল পোটেনশিয়াল at standard state which is a function of temperature only, এটা। তো এখান থেকে দেখো তুমি A1 বাই A2 যখন করবে সেটা কত হবে, e টু দি পাওয়ার μ20 মাইনাস μ10 বাই হচ্ছে তোমার RT, এটা মানে আমি RT দিয়ে এখানে ভাগ করে দিয়েছি আর এটা করতে গেলে এক্সপোনেনশিয়াল করে দিয়েছি। এবারে তুমি যেভাবে লিখতে পারো, তাহলে A1 বাই A2 এটাকে এইভাবেও লিখতে পারো e টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা এখানে দেখো μ1 থেকে μ2 তে গেছে, তো তাহলে μ1 থেকে যদি μ2 তে যায় এটাকে তুমি জাস্ট মানে বা A2 বাই A1 যদি করে দাও, তাহলে এটাকে ভালোভাবে A2 বাই A1 যদি করে দাও, আচ্ছা A1 বাই A2 করলে কত, e টু দি পাওয়ার প্লাস ডেল্টা G0 বাই RT, যেখানে
ডেল্টা জি জিরোটা হচ্ছে মানে এটা এটা পার মোলও বলতে পারো তুমি, 1 মোলের জন্যও বলতে পারো। ঠিক আছে? সেটা কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে যে এখানে তো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো এক্সাক্টলি 1 করেছি। তাহলে এটা হচ্ছে তোমার চেঞ্জ ইন গিবসম্যানের যে স্ট্যান্ডার্ড চেঞ্জ ইন গিবস এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড। তাহলে অর এটাকে এইভাবে লিখতে পারো A2/A1 হচ্ছে e⁻ ডেল্টা G0/RT, সে যেভাবেই বলো না কেন। A1/A2 দিয়েও করতে পারো বা A2/A1 দিয়েও করতে পারো। ঠিক আছে? তাহলে এবারে দেখো, তুমি যদি এরকম ধরে নাও যে if we assume that the solution is either ideal or ideally dilute, তখন কি হবে? দেন A2টা তোমার জাস্ট C2-র সঙ্গে কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হলো, মানে C2/C0 আর কি, এটার সঙ্গে সমান হলো। A1টা C1/C0-এর সঙ্গে সমান হলো, যেখানে C2 C1 হচ্ছে কনসেন্ট্রেশনগুলো। দেন কি দাঁড়াবে? এইটা কি দাঁড়িয়ে গেলে দেখো C2/C1 এটা হয়ে যাচ্ছে e⁻ডেল্টা G0/RT এইটা। আচ্ছা, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কর, তাকে নাম দিচ্ছি KD। দিস ইজ দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট। দিস ইজ দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট অর ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তার মানে কি হলো দেখো, এই যে C2/C1 মানে কোনো একটা সলভেন্টে বা কোনো একটা মিডিয়ামে কনসেন্ট্রেশন ডিভাইড বাই অন্য মিডিয়ামে কনসেন্ট্রেশন, এটা দেখো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে যেমন দেখতে হয় না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট e⁻ডেল্টা G0/RT হিসেবে লেখা, এটা সাম কাইন্ড অফ একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো হয়ে যাচ্ছে আর কি। তাহলে এই যে লটা, এটা দিস ইজ দ্য নাস ডিস্ট্রিবিউশন ল। দিস ইজ দ্য নাস ডিস্ট্রিবিউশন ল। দেখো, এই যে এখানে তোমার পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা কিন্তু C2/C1 যেটা e⁻ডেল্টা G0/RT ইকুয়াল টু KD সেই রকমভাবে তুমি ডিফাইন করো, তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেখো শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করে। এখানে যে ডেল্টা G0টা বলা হয়েছে, এটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিবস এনার্জি তো, হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। তার মানে কোনো একটা পার্টিকুলার সেট অফ সলভেন্টস অ্যান্ড সলিউট যদি তুমি নাও, মানে সলভেন্টগুলো ফিক্সড, ধরো জল CCl4, সলিউটটা ফিক্সড, আয়োডিন যদি হয়, তাহলে এটা যা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করছে, এটা তোমার ওই সলভেন্ট বা সলিউটের পরিমাণের উপরে কিন্তু নির্ভর করছে। দিস ইজ দিস ইজ this is like an equilibrium constant which depends only on temperature and the nature of solvents and solid এইটা। আচ্ছা, KDটা does not depend on the relative amount of solvent 1, solvent 2 and the solvent 1, solvent and the solid। solvent 1, solvent 2, সলিডের উপরে কিন্তু KD তোমার নির্ভর করছে। তা দেখো, তাই তোমার নাস ডিস্ট্রিবিউশন লটা যখন থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউতে তুমি ডিরাইভ করছো, তাহলে তোমার যেটা দরকার যে এখানে সলিউটটা যেহেতু দুটোতেই কমন, তাহলে সলিউটের কেমিক্যাল পোটেনশিয়ালটা তোমার দুটো যে ফেজ আছে, ধরো একটা হচ্ছে আয়োডিন ইন ওয়াটার, একটা হচ্ছে আয়োডিন ইন CCl, দুটো বেসিক্যালি আলাদা ফেজ, ইমিসেবল ফেজ, সেখানে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সমান হবে। এবারে কেমিক্যাল পোটেনশিয়াল তুমি জানো কিভাবে লিখতে হয়, μi = μi0 + RT ln AI, এই ফর্মুলাটা তুমি কাজে লাগালে, কাজে লাগিয়ে আইদার A1/A2 অথবা A2/A1 করলে।
আমি এখানে A2/A1 ফর্মে লিখেছি, কারণ ওটা দেখো এই ইকুইলিব্রিয়াম ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে। মানে এটা মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো e⁻∆G0/RT হয়। সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট করে দেখতে হচ্ছে বলে A1/A2 কে না ডিফাইন করে A2/A1 কে করেছি আমি। তো অসুবিধা কিছু নেই। আর এবারে যদি ভেরি ডাইলিউট সলিউশন হয়, মানে মানে অ্যাকচুয়ালি তো আইডিয়াল সলিউশন তো একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তুমি যেটা ম্যাক্সিমাম ভাবতে পারো আইডিয়ালি ডাইলিউট সলিউশন। মানে সলিউশনটা এতটাই ডাইলিউট যেটা মোর অর লেস আইডিয়ালি বিহেভ করছে। তখন অ্যাক্টিভিটিটাকে তুমি কনসেন্ট্রেশন এর ফর্মে রিপ্লেস করতে পারবে। তখন অ্যাক্টিভিটির রেশিওটা কনসেন্ট্রেশন এর রেশিও হয়ে যাবে এবং সেটাই অ্যাকচুয়ালি পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখানে এটা লিখে দিতে পারো, হয় C0 টা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন ইকুয়াল টু হচ্ছে 1 মোল পার লিটার। মানে যদি অন্যান্য কনসেন্ট্রেশনগুলো মোল পার লিটারে লেখো, তাহলে C0 টা হচ্ছে 1 মোল পার লিটার। দেখো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে? বুঝছে? ঠিক আছে তো? হুম। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে নাস ডিস্ট্রিবিউশন লটা যখন তার ভ্যালিডিটি যদি দেখো, তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ভ্যালিডিটি অফ নাস ডিস্ট্রিবিউশন ল, নাস ডিস্ট্রিবিউশন লটা সবসময় যে ভ্যালিড হবে সেরকম নয়। তার জন্য দুটো কন্ডিশন খুব দরকার। এক নম্বর হচ্ছে যে সলিউশনগুলো সাফিসিয়েন্টলি ডাইলিউট হতে হবে, যাতে করে তুমি অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন ফর্মে রিপ্লেস করতে পারছো। এটা হচ্ছে প্রথম যেটা দরকার, সেটা হচ্ছে মানে দ্য সলিউশন আর assumed to be ideal or ideally dilute. This law does not hold for highly concentrated solutions which are non-ideal. এটা এক নম্বর পয়েন্ট। আচ্ছা, ২ নম্বর পয়েন্টটা হচ্ছে যে, যে সলিউডটা তুমি অ্যাড করছো, সেই সলিউডটা না দুটো সলভেন্টে একই মলিকুলার ফর্মে এক্সিস্ট করতে হবে। অর্থাৎ একটাতে ধরো মনোমার তৈরি করলো, অন্যটা ডাইমার তৈরি করে ফেললো, বা একটা মনোমার ফর্মে আছে, অন্যটায় হচ্ছে সে ডিসোসিয়েট করে গেলে, এগুলো কিন্তু করলে চলবে না। ঠিক আছে? তাহলে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে দ্য সলিউড শুড বি প্রেজেন্ট, শুড বি বা মাস্ট বি, এখানে সলিউড মাস্ট বি প্রেজেন্ট in the same molecular form in both the solvents, both the solvents বা both the phases, মানে দুটো ফেজেই, হ্যাঁ, in both the phases বা both the phases, আর দুটো ফেজেই কিন্তু ওটা সেম মলিকুলার ফর্মে এক্সিস্ট করতে হবে। both the phases. The solute must be present in same molecular form in both the phases, মানে দুটো ফেজেই কিন্তু এটা সেম মলিকুলার ফর্মে তোমার থাকতে হবে। ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, হ্যাঁ? না হলে তোমার কিন্তু ডিস্ট্রিবিউশন লটা ভ্যালিড থাকবে। আচ্ছা, এবারে তোমাদের এখন এই প্র্যাকটিক্যালটা ওই কি বলে বেনজিন, কার্সিনোজেনিক, হ্যানাত্যানা সব বলে এই প্র্যাকটিক্যালটা এখন আর করানো দেখছি হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় সিলেবাস থেকে এটা বেরিয়ে গেছে। যে আমাদের দুটো ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা দুটো পার্টিশন কোএফিসিয়েন্ট বের করতে হতো। একটা হচ্ছে আয়োডিন ইন CCl4 ওয়াটার বা ক্লোরোফর্ম ওয়াটার, সেটা তো একটা ছিলই। যেখানে কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় না, নর্মাল যেটা পার্টিশন কোএফিসিয়েন্টের যেমন নর্মাল ডেফিনেশন আছে, সেই মতো করে তুমি ব্যাপারটাকে করতে পারো। আর একটা আমাদের করতে হতো, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন ইন বেনজিনের ওয়াটার। বেনজিক অ্যাসিড কি হয়, যে ওয়াটার মিডিয়ামে এসে মনোফর্মার ফর্মে এক্সিস্ট করে, কিন্তু বেনজিন মিডিয়ামে এসে ডাইমার ফর্মে এক্সিস্ট করে।
তা যদি হয় না তাহলে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে যে এই যে পার্টিশন কোএফিসিয়েন্ট যে কেডিটা সেটা যেমন করে লেখা আছে না কনসেন্ট্রেশন অফ ধরো আয়োডিন ইন CCl4 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন ওয়াটার, এই যে নরমাল রেশিওটা, বা ওখানে আমি বললাম কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন বেনজিন বাই কনসেন্ট্রেশন অফ বেনজোইক অ্যাসিড ইন ওয়াটার, এই যে রেশিওটা যে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থাকবে সেরকম কিন্তু হয় না। তখন এই নাস ডিস্ট্রিবিউশন লটাকে একটুখানি মডিফাই করে নিতে হয়। ঠিক আছে? তা সেই পার্টটা আমাদের একটুখানি দেখতে হবে যে যদি একটা ফেজে মনোমার ফর্মে এক্সিস্ট করে, আরেকটা ফেজে যদি ডাইমার ফর্মে এক্সিস্ট করে, তাহলে নাস ডিস্ট্রিবিউশন লটা অ্যাকচুয়ালি তোমার কেমন দেখতে হয়ে যাচ্ছে। তাহলে এই যে সেকেন্ড পার্টটাকে আরেকটুখানি ক্লারিফাই করা যায়। সেটা হচ্ছে যে তোমার নাস ডিস্ট্রিবিউশন লটাকে দেখবো যখন সে একটা ফেজে মনোমার ফর্মে থাকছে, আর একটা ফেজে হচ্ছে সে এনমার ফর্মে থাকছে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে ডিস্ট্রিবিউশন অফ সলিড when it is associated, it is in associated form in one of the phases, মানে একটাতে নর্মাল ফর্মে থাকছে আর একটাতে সে বেসিক্যালি অ্যাসোসিয়েটেড থাকছে, তখন কেমন হবে, মানে বেসিক্যালি বেনজোইক অ্যাসিডটা বেনজিন ওয়াটার, হ্যাঁ, এই প্র্যাকটিক্যালটা যদি থাকতো তাহলে তার প্রিন্সিপালটা বের করতে গেলে তোমাকে কেমন করে চেঞ্জটাকে করতে হবে। ধরো আমি বললাম দুটো ফেজ কনসিডার করলাম, একটা আলফা ফেজ একটা বিটা ফেজ, হ্যাঁ, মানে ধরে নাও যে আচ্ছা এইভাবে লিখি, আমি বললাম যে let the common solute যেটাকে আমি এ দিয়ে নাম দিচ্ছি is in এনমার ফর্ম, ডাইমার প্রথমে বলছেন না, এনমার বলছি, এন এভাবে 2 বসিয়ে দেবো তাহলে ডাইমার হয়ে যাবে। let the common solute A is in এনমার ফর্ম in solvent বা in alpha phase and in monomer form and in monomer form in beta phase. Let the common solute A is in N-mer form in alpha phase and in monomer form in beta phase. তাহলে আলফা ফেজে কি হচ্ছে দেখো, আলফা ফেজে হচ্ছে এই টাইপের একটা ডিস্ট্রিবিউশন কাজ করছে, এ এন এটা এন-মার আলফা ফেজে, সে বেসিক্যালি ডিসোসিয়েট করতে পারে এন এতে, এটা অবশ্যই আলফা ফেজে, এটা মানে আলফা ফেজে ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করছে, মানে মানে ধরো একটা ডাইমারাইজেশন যদি হয়, মানে বেনজোইক অ্যাসিডে যখন বেনজিন মিডিয়ামে ডাইমার তৈরি করবে, তাহলে বেনজোইক অ্যাসিড ডাইমারটা সে ডিসোসিয়েট করে মনোমার তৈরি করতে পারে, তাহলে এরকম একটা ইকুইলিব্রিয়াম কিন্তু সবসময় তোমার এক্সিস্ট করবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে ইন আলফা ফেজ দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম এক্সিস্ট। ঠিক আছে, ফলো, আচ্ছা দেখো এবারে আমি ধরে নিচ্ছি যে এই যে ডিসোসিয়েশনটা, যদি আমি ধরে নিই যে ধরো সি এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ এ ইন আলফা ফেজ, মানে এটা টোটাল কনসেন্ট্রেশন বলা ভালো, টোটাল কনসেন্ট্রেশন অফ এ ইন আলফা ফেজ যদি হয়, তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ এ ইন আলফা ফেজ when we assume that A is in fully associated form, তাহলে এই CA এবারে ধরে নাও তোমার এক্স ফ্র্যাকশন ডিসোসিয়েট করেছে, তা এটা তৈরি হবে কত হবে এন এক্স ইন্টু CA, এটা তার মানে এন মার যেটা, হ্যাঁ ধর ডাইমার বা ট্রাইমার, এন মারটা
তার কনসেন্ট্রেশন যদি সিএ থাকতো, তার এক্স ফ্র্যাকশন যদি ডিসোসিয়েট করে যায়, তাহলে ইকুইলিব্রিয়ামে পড়ে থাকবে কত, এটা সিএ ইন্টু 1 - এক্স। আর আলফা ফেজে যে মনোমারটাকে এটা তৈরি হলো ডিসোসিয়েশন করার পরে, যে কতটা তৈরি হবে, কারণ এখানে একটা মলিকুল ডিসোসিয়েট করলে এনটা মনোমার যদি তৈরি হয়, তাহলে এবারে তুমি সেখান থেকে খেয়াল করে দেখো, এটা এন এখানে কমেছে কত, এক্স ইন্টু সিএ, তাহলে এটা তৈরি হবে কত, এন এক্স ইন্টু সিএ। এটা তাহলে এবারে এই যে ডিসোসিয়েশনটা হয়েছে, যে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে তুমি লেখো, কে ডিসোসিয়েশনটা, এটা কি হবে না, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এন এক্স ইন্টু সিএ, তার পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে সিএ ইন্টু 1 - এক্স। এটা আচ্ছা, এবারে এই এক্সটা যদি মাস লেস দ্যান 1 হয়, তখন এই নিচ থেকে তুমি জাস্ট এই 1 - এক্স এর এক্সটাকে জাস্ট বাদ দিয়ে দাও। এক্সটাকে বাদ দিয়ে হলে হচ্ছে কত, এন এক্স সিএ তার পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে তোমার সিএ হচ্ছে এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো, এটাকে যেভাবে লিখতে পারো, দেখো এখানে এন এর পাওয়ার একটা এন থাকছে, এক্স এর পাওয়ার এন থাকছে, আর সি এর পাওয়ারটা দেখো n - 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা এখান থেকে আমি এক্সটাকে যদি বের করতে চাই, কে ডিসোসিয়েশন ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন সি এ টু দি পাওয়ার n - 1, এইটা তার পাওয়ার হচ্ছে তোমার বেসিক্যালি 1/n। এটা এইটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালুটা। আচ্ছা, এবারে তুমি যদি দেখো দেখো এবারে তাহলে কনসেন্ট্রেশন অফ মনোমার ইন আলফা ফেজ, এইটা সেটাকে যদি আমি সি এ আলফা এইটা বলি, সি আলফাটা কত ছিল, এন এক্স ইন্টু সি এ ছিল তো, এই যে এন এক্স ইন্টু সি এ, তো সেটা তুমি বসিয়ে দাও, এন হলো এক্স এর জায়গায় এ ডিসোসিয়েশন বাই হচ্ছে এন টু দি পাওয়ার এন সি এ টু দি পাওয়ার n - 1, তার পাওয়ার হচ্ছে তোমার 1/n ইন্টু সি এ। এটা এটা হলো। আচ্ছা, এখানে দেখো জিনিসটা যেটা হচ্ছে, এই যে এন টু দি পাওয়ার এন, তাকে 1/n করে এন হয়ে যাচ্ছে, এই এন কেটে চলে গেল, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে কে ডিসোসিয়েশন, তার পাওয়ার একটা 1/n আছে, আর নিচটা কত হচ্ছে দেখো, এই সিএটাকে তুমি নিচে পাঠিয়ে দাও, সেটা কত হয়ে যাচ্ছে, এটা তোমার মানে আবার ওই মানে তোমার তো দেখো এখানে খেয়াল করে যে মানে সি এ টু দি পাওয়ার n - 1, তো সেটা 1/n আছে, তাহলে এটা বেসিক্যালি যদি উপরে চলে যায় 1 - n/n হয়ে গেছে, তার সঙ্গে 1 জাস্ট যোগ হয়ে যেত। এটাকে করলে কত বেরোচ্ছে বলো তো, তোমার দেখো এটা আমি করে দিচ্ছি, মানে এখানে যদি নিচে রাখি, তাহলে সি এ, হ্যাঁ, তার পাওয়ার হচ্ছে তোমার n - 1/n, এইটা, আর এইটা নিচে চলে গেলে এখানে একটা এক্সট্রা -1 হয়ে গেল, তাহলে কত হচ্ছে, কে ডিসোসিয়েশন তার পাওয়ার হচ্ছে 1/n, আর এখানে দেখো এন, এই n/n হচ্ছে 1, এই 1 কেটে চলে যাবে, তাহলে সি এ টু দি পাওয়ার 1/n একটা থাকতে যাচ্ছে, সি এ টু দি পাওয়ার 1/n দিকে থাকছে, সি এ টু দি পাওয়ার সরি সি এ টু দি পাওয়ার -1/n, সি এ টু দি পাওয়ার -1/n, ও তাহলে একটু উপরে পাঠিয়ে দিই, কে ডিসোসিয়েশন ইন্টু সি এ টু দি পাওয়ার 1/n, এটা হয়ে যাচ্ছে কে ডিসোসিয়েশন ইন্টু সি এ টু দি পাওয়ার 1/n। তাহলে আমি কি করলাম, দেখে যে কনসেন্ট্রেশন অফ মনোমার ইন আলফা ফেজ, এবারে যখন ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্ট বের করব, তাহলে সেটা কি হতে হবে, পার্টিশন কোএফিসিয়েন্ট ডিটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ মনোমার ধরো ইন বিটা ফেজ বাই কনসেন্ট্রেশন অফ মনোমার ইন আলফা ফেজ, সেম মলিকুলার ফর্মে থাকতে হবে তো, কনসেন্ট্রেশন অফ মনোমার ইন আলফা ফেজ, এটা।
আচ্ছা, বিটা ফেজের কনসেন্ট্রেশন, বিটা ফেজে যেটা থাকছে পুরোটা হচ্ছে মনোমার ফর্মে থাকছে। এটা হয়ে যাচ্ছে সিএ ইন বিটা ফেজ। এটা তোমার নিতে হবে কত, সিএ ইন আলফা ফেজ নিতে হবে। সিএ ইন বিটা ফেজ আর সিএ ইন আলফা ফেজটা কতটা হচ্ছে, সিএ ইন মানে মনোমার ফর্মে যেটা থাকছে, এই যে মনোমার ফর্মে কতটা থাকছে না, কে ডিসোসিয়েশন তার পাওয়ার হচ্ছে 1/n ইন্টু সিএ তার পাওয়ার হচ্ছে 1/n, মানে আলফা ফেজকে টোটাল যে কনসেন্ট্রেশন ছিল টু দি পাওয়ার হচ্ছে 1/n। এটা তাহলে এবারে তুমি যদি এখান থেকে দেখো, মানে জিনিসটাকে করো, এই যে সিএ ইন বিটা ফেজ বাই সিএ ইন আলফা ফেজ টু দি পাওয়ার এন, মানে টোটাল আলফা ফেজের টোটাল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1/n, এইটা যদি তুমি ক্যালকুলেট করতে পারছো তাহলে কি দাঁড়াবে না, কে ডিসোসিয়েশন তার পাওয়ার 1/n একটা থাকছে ইন্টু ডি থাকছে এইটা। এইটাকে তুমি জাস্ট একটা নতুন কনস্ট্যান্ট বললে, কেডি প্রাইম বললে, হ্যাঁ, যেখানে আহ, তোমার আচ্ছা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টটা আমি এখানে কি দিয়ে এক্সপ্রেস করলাম, ডি দিয়ে তো না কেডি দিয়ে করেছিলাম, সরি এটাকে কেডি দিয়ে করো, এখানে তো কেডি ব্যবহার করেছি, কেডি ব্যবহার করেছি, কেডি ব্যবহার করেছি, দেখো এই জায়গাটা, এটা কি হচ্ছে না, এইটাতে কেডি প্রাইম বললাম, এটা একটা এই সিউডো পার্টিশন কোফিসিয়েন্ট টাইপের, একটা সিউডো পার্টিকেল, মানে দেখো এটা অ্যাকচুয়াল যে পার্টিশন কোফিসিয়েন্ট যেটা কেডি সেটা নয়, তার সঙ্গে কে ডিসোসিয়েশন টু দি পাওয়ার 1/nটা গুণ হয়ে যায়, তার মানে এটা দাঁড়াচ্ছে যে সিএ বিটা বাই সিএ টু দি পাওয়ার 1/n সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু প্লে করছে, মানে সিএ বিটা বাই সিএ টু দি পাওয়ার 1/n হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে তুমি ধরো যদি এরকম করতে যে, মানে একটা স্পেশাল এক্সাম্পল ধরো তুমি, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল হচ্ছে তুমি যদি ডিস্ট্রিবিউশন অফ বেঞ্জয়িক অ্যাসিড ইন বেঞ্জিন অ্যান্ড ওয়াটার যদি কনসিডার করো, কি হয় এখানে, যে বেঞ্জয়িক অ্যাসিড ইজ ইন ডাইমার ফর্ম ইন বেঞ্জিনে বেঞ্জয়িক অ্যাসিড ডাইমার ফর্মে থাকে, অ্যান্ড ইট ইজ ইন মনোমার ফর্ম ইন ওয়াটার। হ্যাঁ, বেঞ্জয়িক অ্যাসিড ইজ ইন, অর্থাৎ ইজ ইনটা ইন হয়ে যাচ্ছে, বেঞ্জয়িক অ্যাসিড ইজ ইন ডাইমার ফর্ম ইন বেঞ্জিন, আর বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে মনোমার ফর্মে থাকবে ইন ওয়াটার। ঠিক আছে, তারপর তাহলে তুমি কি লিখবে, যে দেখো এই বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন অফ বেঞ্জয়িক অ্যাসিড কোথায়, ইন ওয়াটার, ডিভাইডেড বাই রুট ওভার অফ কনসেন্ট্রেশন অফ বেঞ্জিক অ্যাসিড ইন বেঞ্জিন। এই যে রেশিওটা, সেই রেশিওটা কিন্তু এখন কনস্ট্যান্ট হচ্ছে, এই যেখানে এন এর জায়গায় 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কোথায় সেটা বেঞ্জিন মিডিয়ামে, তার মানে বেঞ্জিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস মিডিয়াম ডিভাইডেড বাই রুট ওভার অফ বেঞ্জিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন বেঞ্জিন মিডিয়াম, এই রেশিওটা হচ্ছে তখন তোমার কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি যেটাকে আমি কেডি প্রাইম বলছি, এটা একটা সিউডো ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বা সিউডো পার্টিশন কোফিসিয়েন্ট। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখো। ঠিক আছে, আচ্ছা, মানে এবারে কেউ মানে এমনি এইখান থেকে ডিরেক্টলি বের করতে পারে, অথবা কেউ গ্রাফিক্যালি জিনিসটাকে করতে পারে। দেখো, খেয়াল করে দেখো, যে আমি যখন এইখান থেকে এই যে তোমার এই যে আলফা ফেজে যে মনোমারের কনসেন্ট্রেশনটা, সেটা হচ্ছে কে ডিসোসিয়েশন ইনটু তোমার এ টোটাল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1/n, এইরকম ভাবে লিখেছি। তো তাহলে দেখো যেটা হচ্ছে যে সি এ আলফা ফেজে, এটা তুমি কি লিখেছো না, দাঁড়া এক সেকেন্ড, এইখানে না, এইভাবে না, দাঁড়া, মানে আমার যে কেডি মানে প্রাইমের যে ডেফিনেশনটা দিয়েছি, দেখো মানে এই যে এখানে এই যে ইকুয়েশনটা, সি এ বিটা ফেজে টোটাল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই
আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1/n, আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1/n, এটা তোমার কেডি প্রাইম হচ্ছে। তো সেখান থেকে তুমি করতে পারো সিএ ইন বিটা ফেজে লিখতে পারলে কেডি প্রাইম ইন্টু সিএ টু দি পাওয়ার 1/n। এটা তুমি এবারে লগ নাও, লগ সিএ ইন বিটা ফেজে এটা হয়ে যাচ্ছে লগ 10 বেশি নিচ্ছি কেডি প্রাইম প্লাস 1/n লগ অফ সিএ। আচ্ছা, এবারে অনেক সময় কি করতে হয় যে তোমার এই কত মার তৈরি হচ্ছে, ডাইমার না ট্রাইমার না কি তৈরি হচ্ছে না, সেটাও তোমাকে বের করতে দেয়। সেটা বের করবে তুমি কি করে? বের করার জন্য তুমি এক কাজ করো, তুমি একটা প্লট আঁকো, প্লট আঁকো যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হচ্ছে লগ সিএ ইন বিটা ফেজে, মানে বিটা ফেজে এর কনসেন্ট্রেশন তার লগারিদম না, আর আলফা ফেজে টোটাল কনসেন্ট্রেশনটা সেটা না। এটা করে তুমি প্লট করলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে, যে স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট থেকে তুমি লগ এডি প্রাইম বের করে ফেলতে পারছো। আর তার স্লোপটা কত হচ্ছে? স্লোপটা হচ্ছে 1/n। তাহলে ক্লিয়ারলি এনটা কত হলো? এনটা হচ্ছে এই যে ছবিটা বলা হচ্ছে সেই ছবির 1 বাই স্লোপ হয়ে গেল। অর্থাৎ তোমার ধরো বেঞ্জয়িক অ্যাসিডটা যে বেঞ্জিন মিডিয়ামে ডাইমার ফর্মে আছে তা তুমি দেখবে কি করে, মানে প্রমাণ করবে কি করে? প্রমাণ করবো হচ্ছে তাহলে এনআই ভ্যালুটাকে বের করতে হবে। তো এনআই ভ্যালুটা বের করার রাস্তাটা কি? এনআই ভ্যালুটা দেখো, তুমি জাস্ট যদি ওই বিটা ফেজ মানে ওয়াকোয়াস মিডিয়াম যেখানে কোনো ডাইমার তৈরি হয়নি তার কনসেন্ট্রেশনটা তার লগারিদম নিয়ে। আর এখানে এবারে দেখো যখন তুমি বেঞ্জয়িক অ্যাসিডকে টাইট্রেট করবে ইন বেঞ্জিন মিডিয়ামে কতখানি মনোমার আছে কতখানি ডাইমার আছে তুমি তো বুঝতে পারবে না। তোমার যেটা করতে হবে টোটাল কনসেন্ট্রেশন, যেটা টোটাল কনসেন্ট্রেশন অফ দ্য বেঞ্জয়িক অ্যাসিড ইন বেঞ্জিন মিডিয়াম, সেটা তুমি টাইট্রেট করে বের করবে, করে তার লগারিদম নিয়ে নেবে। কিন্তু প্লটটা করো, স্লোপটা হয়ে যাবে তোমার 1/n। সেখান থেকে তুমি জাস্ট 1 বাই স্লোপ করে এনটাকে পেয়ে যেতে পারছো। ঠিক আছে? তাহলে দেখো এইটা কিন্তু এই করসপন্ডিংলি আর একটা যে প্র্যাকটিক্যাল, মানে প্রথম যে প্র্যাকটিক্যালটা যেটা আয়োডিনের ডিস্ট্রিবিউশন ইন ওয়াটার সিসিএল4 বা ওয়াটার ক্লোরোফর্ম, তার জন্যে তো আমি প্রিন্সিপালটাকে বললাম, যেটা বেসিক্যালি হচ্ছে তুমি আয়োডিনের কনসেন্ট্রেশনটাকে বের করবে ইন অর্গানিক মিডিয়াম ডিভাইডেড বাই আয়োডিন কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস মিডিয়াম, করে সেই যে রেশিওটা সেটা তোমার পার্টিশন কোএফিশিয়েন্ট দিয়ে দেবে। কিন্তু যখন বেঞ্জয়িক অ্যাসিড ডিস্ট্রিবিউশন ইন বেঞ্জিন এবং ওয়াটার করবে তখন বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা তুমি অ্যাকোয়াস মিডিয়ামে বের করলে, যেখানে সি এ বিটা তার নাম দিচ্ছি। বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি বেঞ্জিন মিডিয়ামে বের করবে সেটা টোটাল কনসেন্ট্রেশন থেকে বের করো। কিন্তু যখন তোমার ওই কনস্ট্যান্ট ভ্যালুটা পাওয়ার ব্যাপার থাকবে তখন কিন্তু বেসিক্যালি এটা এই যেখানে মানে এই পার্টিকুলার কেসে আর কি, যেমন অ্যাকোয়াস মিডিয়ামে বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিভাইড বাই রুট ওভার অফ বেঞ্জিন মিডিয়ামে বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন, এই যে রেশিওটা সেই রেশিওটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হবে। মানে জাস্ট সিম্পলি যদি তুমি বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস মিডিয়াম ডিভাইডেড বাই বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন বেঞ্জিন মিডিয়াম এই রেশিওটাকে তুমি কনস্ট্যান্ট করতে চাও, সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু স্কোয়ার রুটটা থাকবে, সেটা তুমি মাথায় রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে দুটো ওয়ার্কিং প্রিন্সিপাল? হুম। এই প্র্যাকটিক্যালটা কি আছে? প্র্যাকটিক্যালটা হয়েছে তোমাদের? হুম, তোমাদের ফার্স্ট সেমে হয়েছে না? হুম, ফার্স্ট সেমে হয়েছে। যে ফার্স্ট সেমে তুমি দেখবে এখানে ওই একটা স্টপার বোতল নিতে হয়। স্টপার বোতলে তোমার একটা কম্পোজিশন আছে, এতটা আয়োডিন মিশ্রিত ক্লোরোফর্ম নাও, এতটা ফ্রি ক্লোরোফর্ম নাও, আর বাকিটা জল নাও, করে তোমাকে 40-45 মিনিট ধরে ঝাঁকাতে হয়েছে। ঝাঁকিয়ে তারপরে এবার সেটাকে তোমাকে টাইটেট করতে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দিয়ে। আয়োডিনের কনসেন্ট্রেশন তো বের করতে হবে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে তোমাকে টাইটেট করতে হয়। এবারে অর্গানিক লেয়ারটাকে যে কনসেন্ট্রেশনে থাই দিয়ে তুমি টাইটেট করে অ্যাকোয়াস মিডিয়ামটাকে তার এক্স্যাক্টলি 5 টাইম ডাইলিউট করে তুমি টাইটেট করবে। কারণ অ্যাকোয়াস মিডিয়ামে আয়োডিনের কনসেন্ট্রেশনটা এত কম থাকে যে ওই কনসেন্ট্রেটেড ছাই দিয়ে টাইটেট করলে টাইটের ভ্যালু খুব কম আসবে। সেই জন্য যেটা করতে হয় যে অর্গানিক মিডিয়ামটাকে তুমি যে কনসেন্ট্রেশনে ছাই দিয়ে টাইটেট করলে অ্যাকোয়াস মিডিয়ামকে তার 5 টাইম ডাইলিউট করে নিয়ে এক্স্যাক্টলি 5 টাইম ডাইলিউট করবে, করে সেখান থেকে তুমি টাইটেট করবে। তোমার এখানে এক্সাক্ট কনসেন্ট্রেশন গুলো দরকার নেই, দরকার হচ্ছে রেশিওগুলো তুমি বের করে ফেলতে পারবে। থায় কতটা লাগছে তার ভলিউমের রেসপেক্টে কম্পেয়ার করে সেখানে কেরিটা তুমি পেয়ে যাবে। আর বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন যখন বের করবে এটা এনওই দিয়ে টাইটেট করে। বেঞ্জয়িক অ্যাসিড অ্যাকচুয়ালি অ্যাসিড, হ্যাঁ, সেখানে পিপেট আউট করে তুমি জাস্ট এনওই দিয়ে টাইটেট করলে, হ্যাঁ, তাহলে সেখান থেকে তোমার ওই ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বা পার্টিশন কোএফিশিয়েন্ট বা কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সেটা তুমি পেয়ে যেতে পারছো। হলো? আচ্ছা।
আচ্ছা, এবারে এই যে প্রিন্সিপালটা মানে তোমার নাস ডিস্ট্রিবিউশন ল, হ্যাঁ, সেই প্রিন্সিপালটা একটু তোমার কাজে লাগে সলভেন্ট এক্সট্রাকশনের জন্য। সলভেন্ট এক্সট্রাকশন, আচ্ছা, আমরা এখানে তো তার প্রিন্সিপালটা জাস্ট বলবো। সলভেন্ট এক্সট্রাকশন খুব একটা ইম্পর্টেন্ট টেকনিক, মানে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট সেপারেশন টেকনিক, যেটা খুব ট্র্যাডিশনালি অনেক পুরনো আর কি। মানে তুমি ধরো কোনো একটা সলিউট দুটো ইনভিসিবল লিকুইডের মতো সামহাও মিশে গেছে, সেখান থেকে তোমাকে যদি বা কোনো একটা ইম্পিউরিটি আছে, বা এইভাবে তুমি ব্যাপারটা ভাবো যে কোনো একটা সলিউট কোনো একটা সলভেন্টের কাছে মিশে আছে, একটা ইম্পিউরিটি আছে, সেই ইম্পিউরিটি থেকে সেটাকে তুমি কি করে ক্লিয়ার করবে আর কি, সেটা এটা সলভেন্ট এক্সট্রাকশন। সেটা মানে সেপারেশন করা হচ্ছে এখান থেকে আর কি। মানে এটা ওয়ান অফ দ্য সিম্পলেস্ট এবং ওল্ড টেকনিক ফর দ্য সেপারেশন। তাহলে এটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য simplest separation technique। আচ্ছা, তুমি জাস্ট একটা প্রোটোটাইপ এক্সাম্পল ধরো। ধরো জলেতে কিছুটা আয়োডিন মিশে গেছে। তাহলে জলেতে যদি কিছুটা আয়োডিন মিশে থাকে, তাহলে সেই আয়োডিনকে তুমি কি করে সেপারেট করবে? তুমি ছেঁকে দেখে তো পারছো না। যেটা করতে হবে যে ধরো ওখানে যদি আমি কিছুটা পরিমাণ CCl4 বা ক্লোরোফর্ম দিয়ে দিই, তাহলে কি হবে? যেটা হবে যে ক্লোরোফর্মে তো আয়োডিনের সলিবিলিটি ক্লোরোফর্মে তো বেশি। তাহলে কি হচ্ছে, আয়োডিনটা যখন বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকাবো আমি, তাহলে আয়োডিনের বেশ বেশ কিছুটা পার্ট, মানে বেসিক্যালি ম্যাক্সিমাম পার্টটাই সে বেসিক্যালি CCl4 মিডিয়ামে চলে আসবে। এবারে আমি এবার CCl4টাকে লেসে আলাদা করে ফেললাম, সেপারেটরি ফানেল দিয়ে ওটাকে আমি আলাদা করে ফেললাম। এটা এবার পুরোটা গেল তো ভালো। যদি না যায়, তারপরে যে তোমার অ্যাকোয়াস মিডিয়ামে স্টিল যতটা আয়োডিন রয়ে গেছে, সেখানে আবার CCl4 অ্যাড করব, করে এই কাজটাকে হয়তো একবারে না হলে একাধিকবার করব, মানে মাল্টি স্টেপ এক্সট্রাকশন করবো আর কি। পরে একটা সময় পরে দেখবে যে বেসিক্যালি মানে যেহেতু আয়োডিনের কনসেন্ট্রেশনটা CCl4 মিডিয়ামে প্রায় অ্যাকোয়াস মিডিয়ামের তুলনায় 85 টাইমস বেশি, কয়েকবার করলেই বুঝতে পারা যাবে যে অ্যাকোয়াস মিডিয়ামে আয়োডিন প্রায় নেই, মানে প্রায় টেন্ডস টু জিরো হয়ে গেছে। পুরোটাই কিন্তু CCl4 মিডিয়ামে বা ক্লোরোফর্ম মিডিয়ামে তোমার চলে যাচ্ছে। এটা ঠিক আছে। তো এবারে তুমি ধরো আহ, মানে আচ্ছা, ওই স্পেসিফিক এক্সাম্পলটাকে আমি বলছি। ধরো স্পেসিফিক এক্সাম্পলটাকে দু একটা কথা একটুখানি বলে নিই তার আগে। আচ্ছা, এবারে ধরো এই যে বললাম না যে তোমার আয়োডিন ধরো অ্যাকোয়াস মিডিয়ামে রয়ে গিয়েছিল। তো আয়োডিন যদি অ্যাকোয়াস মিডিয়ামে রয়ে যায়, তাহলে সেইখান থেকে আয়োডিনকে এক্সট্রাক্ট করার জন্য তোমাকে এমন একটা সলভেন্ট ব্যবহার করতে হবে যে সলভেন্টটা হচ্ছে অ্যাকোয়াস মানে জলের সাথে ইমমিসিবল, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে যেখানে আয়োডিনের সলিবিলিটিটা জলে যে সলিবিলিটি তার তুলনায় অনেক বেশি। ঠিক আছে? তার মানে এই যে তার মানে বেসিক্যালি হচ্ছে কেডি, যেটা পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা CCl4 মিডিয়াম ডিভাইডেড বাই অ্যাকোয়াস মিডিয়ামে যদি এই রেশিওটা তুমি নাও, সেটাকে অনেক বেশি হয় আর কি। সেটাকে অনেক সময় বলা হয় সেপারেশন ফ্যাক্টর। এই সেপারেশন ফ্যাক্টরটার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে। সেপারেশন ফ্যাক্টরটা হচ্ছে তোমার ধরো ওই মানে সেই রেসপেক্টে যদি তুমি দেখো যে কার মানে সলিবিলিটি বা পার্টিশন কোএফিসিয়েন্টটা বেশি আর কি, তার সেপারেশন ফ্যাক্টরটা হচ্ছে তোমার বেশি। তো এই টেকনিক্যাল জায়গাগুলো যাচ্ছি না। আসলে আমি এটা কেন আমি ১ম এ ভাবলাম যে তোমাদের তোমাদের অ্যাকচুয়ালি নয় এটা। আমি আমি গুলিয়ে ফেলছিলাম। সেটা হচ্ছে যে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট না, তাদের ওই স্কিল এনহান্সমেন্ট কোর্স বলে একটা পেপার আছে যেখানে সলভেন্ট এক্সট্রাকশন আছে আরকি। তা সেইটা যদি পড়াতে হতো তাহলে সেটাকে আরেকটু টেকনিক্যাল ডিটেইলিং গুলো বলতাম। ওই টেকনিক্যাল ডিটেইলিং এর মধ্যে যাওয়ার দরকার নেই আমার আরকি। ঠিক আছে? এই করে। ধরো আমি ব্যাপারটাকে এইরকম করে ভাবছি। ধরো আমার যে এক্সাম্পল দিয়ে স্টার্ট করছিলাম ওরকম একটা টিপিক্যাল এক্সাম্পল দিই ব্যাপারটাকে ভাবা যাক। ধরো তোমার আহ, ধরো শুরুতে এই অলরেডি কিছুটা সলভেন্ট ছিল V1। হুম, V1 সলভেন্ট ছিল এখানে। ঠিক আছে? V1 সলভেন্ট এখানে ছিল।
এবারে মানে এক্সাম্পলটা হচ্ছে আয়োডিন ধরো ওয়াটার মিডিয়ামের মধ্যে আছে, আয়োডিন যদি অ্যাকোয়াস মিডিয়ামের মধ্যে থাকে তাহলে এই জলের যে পরিমাণটা আর কি সেটা বেসিক্যালি V1 আমি বলছি আর সেটা ধরো প্রথমে তোমার ছিল। আচ্ছা, এবার আমি উপর থেকে V2 ভলিউমের কোন একটা সলভেন্ট অ্যাড করছি, যে সলভেন্টে সলিউটের সলিবিলিটিটা বেশি আর কি। মানে বেসিক্যালি আমি যেটা করব, মানে এখানে এই যে এক্সাম্পলটা বলছি সেই এক্সাম্পলটা দিলে অবশ্য শিশের পর নিচে চলে আসার কথা, আমি সেরকম ভাবছি না, মানে জাস্ট মানে এটা কিভাবে রাখছি সেটা আনইম্পর্টেন্ট। যেটা কথা হচ্ছে যে শুরুতে টোটাল যে সলিউশনটা ছিল সেটা হচ্ছে V1, আর পরে আমি যে এক্সট্রা অ্যাডেড সলভেন্টটা অ্যাড করছি সেটা হচ্ছে V2। মানে ব্যাপারটা এইরকম ভাবে বলি, ধরো আমি এরকম বললাম যে উই কনসিডার এ সলিউশন অফ ভলিউম V1 that contains the solute সে W, ঠিক আছে। আচ্ছা, এবারে another solvent which is immiscible to first solvent added by a volume V2, তাহলে V2 ভলিউমে তুমি একে অ্যাড করছো। আচ্ছা, এবারে আফটার শেকিং কি হচ্ছে, আফটার শেকিং আমি বললাম যে লেট W1 amount of solute is still present in সলভেন্ট 1। এই সলভেন্ট 1-এ ধরে নাও W1 অ্যামাউন্ট স্টিল রয়ে গেছে, তাহলে প্রথমে তো টোটাল নিয়েছিল W, তাহলে এখানে চলে গেছে কতটা W মাইনাস W1। বোঝার চেষ্টা করো কি বলছি, যে তোমার নিচে যেটা ছিল, ধর আমি বলছি আয়োডিন ওয়াটারের মধ্যে ছিল, তার ভলিউমটা হচ্ছে V1 এবং তার পরিমাণ ছিল W। এবার আমি উপর থেকে ক্লোরোফর্ম অ্যাড করলাম বা CCl4 অ্যাড করলাম, V2 ভলিউমে অ্যাড করলাম। তা V2 ভলিউমে অ্যাড করলে কি হবে, আয়োডিনের বেশ কিছুটা পার্ট হচ্ছে CCl4 এর মধ্যে চলে যাবে, চলে যাওয়ার পরে স্টিল অ্যাকোয়াস মিডিয়ামে যেটা রয়ে গেল সেটা ধরে নাও W1, তার মানে CCl4 মিডিয়ামে গেছে কতটা W মাইনাস W1 এটা। তাহলে এবারে দেখো তুমি যখন KD কে ডিফাইন করছো, পার্টিশন কোএফিসিয়েন্টকে যদি এখন ডিফাইন করো, পার্টিশন কোএফিসিয়েন্টকে ডিফাইন করো KDটা, এটা কি হবে, সেটা হচ্ছে যেটা অর্গানিক মিডিয়ামে আছে হচ্ছে W মাইনাস W1, তার ভলিউম শুধু V2, তাহলে সেটা হবে তার কনসেন্ট্রেশন। আর অ্যাকোয়াস মিডিয়ামে আছে W1, তার ভলিউমটা হচ্ছে V1, তাহলে এইটা হচ্ছে তোমার কেডি বা পার্টিশন কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন। এটা ঠিক আছে, বোঝা গেল। এটা কত হচ্ছে তাহলে W মাইনাস W1 বাই W1 ইন্টু V1 বাই V2, এটা এবার গুণ করো কেডি V2 W1 ইকুয়াল টু, এদিকে চলে যাও W V1 মাইনাস W1 V1, এটা ঠিক আছে। তাহলে এবারে তুমি এক কাজ করো, W1টাকে একসাথে না এদিকে নিয়ে চলে এসো, তাহলে কেডি V2 প্লাস V1 ইন্টু W1 ইকুয়াল টু V1 ইন্টু W। সেখান থেকে আমার দরকার যেটা W1 এর এক্সপ্রেশনটাকে বের করো, W1 এর এক্সপ্রেশনটাকে বের করলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার V1 বাই V1 প্লাস কেডি ইন্টু V2 ইন্টু W। তো দেখো তাহলে এই আগের যে সলিউশনটা মানে সলভেন্ট 1 যেটা বলছি, সলভেন্ট 1 এ স্টিল কতটা প্রেজেন্ট আছে সেটা নির্ভর করছে কিসের উপরে, নির্ভর করছে দেখো এই ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বা পার্টিশন কোএফিসিয়েন্টের উপর নির্ভর করছে। আচ্ছা, আগে কতখানি ভলিউম ছিল সেই V1 এর উপর নির্ভর করছে, কতখানি সলভেন্ট আমি অ্যাড করলাম সেই V2 এর উপর নির্ভর করছে, আর টোটাল পরিমাণ তার উপর তো নির্ভর করবে। রেশিও যদি বলি W1 বাই W2 মানে কতখানি ফ্র্যাকশন রয়ে যাবে, সেটা বেসিক্যালি নির্ভর করছে আমি কতখানি সলভেন্ট অ্যাড করছি এবং তার মতো করে হচ্ছে তার পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা কতটা। সাডেনলি দেখো যদি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, তার W1 এর পরিমাণটা হচ্ছে খুব কম হয়ে যাবে, অর্থাৎ কম পরিমাণ হচ্ছে
থাকবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তুমি জাস্ট এটাকে করে ফেললে। মানে এটা হচ্ছে তুমি ১ম স্টেপ করার পরে কতটা থাকছে সেটা তুমি করলে। আচ্ছা, আচ্ছা এবারে ধরো যদি এরকম করতে তুমি লেটস সে আমি এই ১ম বারে V2 ভলিউমের সলভেন্ট এড করেছিলাম। আচ্ছা এবারে 2nd স্টেজে স্টেপ 2 তে ধরো তুমি এরকম করলে, স্টেপ 2 তে এটা ছিল শুরুতে একদম স্টার্টিং এ বা স্টেপ 1 এ। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, ধরো এখন সিচুয়েশনটা কেমন দাঁড়িয়ে আছে? এখন দাঁড়িয়ে আছে নিচে যেটা, হ্যাঁ? এই যে এর ভলিউমটা, হ্যাঁ? আমি তো এবারে V2 ভলিউমটাকে সরিয়ে নিয়েছি। তাহলে ভলিউমটা V1 আছে এইটা। আচ্ছা এবারে আচ্ছা এখানে স্টিল যেটা প্রেজেন্ট পড়ে আছে ধরে নাও W2 পরিমাণ পড়ে আছে। তাহলে এখানে ভলিউমটা V2 চলে গেছে কতটা? না ছিল W1 চলে গেছে W1 মাইনাস W2। মানে ব্যাপারটা কিরকম? যে ১ম এ কি ছিল এখানে? না V1 ভলিউম W1 W অ্যামাউন্টের ছিল। তাহলে এবারে V2 ভলিউম নিয়ে চেক করার পরে উপরে সলভেন্টে চলে গেছে কতটা W মাইনাস W1 এখানে পড়ে আছে কত W1। ঠিক আছে তো? তাহলে এবারে স্টার্টিংটা কি হচ্ছে? এখন স্টার্টিংটা হচ্ছে আমার শুরু হয়েছে ভলিউম V1 ছিল। সেখানে যেটা ছিল সলিউটটা সেটা হচ্ছে W1 অ্যামাউন্টের সলিউট। এবারে আবার V2 ভলিউমের সলভেন্ট এড করে যদি আবার তুমি চেক করো, তাহলে বেশ কিছুটা পরিমাণ সলভেন্ট 2 তে চলে যাবে, কিছুটা সলিউটে পড়ে থেকে যাবে। সলিউটে যেটা রয়ে গেল সেটা ধরে নাও এখন W2 আর সলভেন্টে যেটা মানে সলভেন্ট 2 থেকে যেটা চলে গেছে সেটা হচ্ছে W1 মাইনাস W2। তাহলে এখন কি হবে? এখন দেখো এই যে ডেরিভেশনের জায়গায় W টা W1 দিয়ে রিপ্লেস হচ্ছে, W1 টা W2 দিয়ে রিপ্লেস হচ্ছে। তাহলে মানে আফটার স্টেপ 2 এইটা কি? এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট still present in solvent 1 after step 1। আচ্ছা এবারে অ্যামাউন্ট অফ সলিউট still present in solvent 1 আফটার স্টেপ 2 যদি করে সেটা কত হবে? W2 টা হবে দেখো V1 বাই V1 প্লাস KD ইন্টু V2। এখন এই W এর জায়গায় W1 হয়ে যাবে। এটা W1 হয়ে গেল, এটা W2 হয়ে গেল। এটা বুঝতে পারলে? যে আমি ওই যে অঙ্কটাকে করলাম, এখন এখানে স্টার্টিংটা কি ছিল? W ছিল। ফার্স্ট স্টেপের পরে পড়ে আছে W1। এখন যদি স্টার্টিংটা W1 হয় আর ফার্স্ট স্টেপের পরে যদি W2 পড়ে থাকে, এক্স্যাক্টলি এক ক্যালকুলেশন করে তুমি কি পাবে? W2 টাকে পাবে V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W1 হবে। কি ঠিক আছে? বুঝতে পারলে? স্যার সলভেন্টের পরে কি লেখা আছে? অ্যামাউন্ট অফ সলিউট স্টিল প্রেজেন্ট ইন সলভেন্ট 1 আফটার স্টেপ 2। আফটার স্টেপ। তাহলে এবারে দেখো W1 এর জায়গায় যদি এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে? V1 বাই V1 প্লাস KD V2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু W হচ্ছে। বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার। তাহলে আফটার স্টেপ 3 কি হবে? আফটার স্টেপ 3 অ্যামাউন্ট অফ সলিউট স্টিল প্রেজেন্ট ইন সলভেন্ট 1 সেটা তুমি যদি W3 নাম দাও এটা কত হবে? V1 বাই V1 প্লাস KD ইন্টু V2। এখানে W2 হবে। এবার W2 এর এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও। V1 বাই V1 প্লাস KD V2 তার কিউব হয়ে গেল ইন্টু W হয়ে গেল। তাহলে এইরকম করে আফটার n এর স্টেপ কি হবে? আফটার n এর স্টেপ অ্যামাউন্ট অফ সলিউট still present in solvent 1 W4 WN যদি বলো, তো n যদি বলো সেটা কি দাঁড়াবে? না V1 বাই মানে একদম ফর্মুলাগুলো বেশ মনে রাখার সুবিধা আছে।
v1 বাই v1 প্লাস kd ইন্টু v2 তার পাওয়ার হয়ে যাবে তোমার n ইন্টু w। এটা তাহলে দেখো, যদি আমি n স্টেপ এক্সট্রাকশন করছি, মানে মাল্টি স্টেপ এক্সট্রাকশন করছি, মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন করছি, প্রত্যেকবারে আমি v2 ভলিউম করে অ্যাড করছি, তাহলে আফটার n স্টেপ তোমার ওই অরিজিনালি যেখানে ইম্পিউরিটিটা ছিল আর কি, সেখানে স্টিল কতটা প্রেজেন্ট রয়ে গেল, সেটা ডব্লিউ এন অ্যামাউন্ট, সেটা হচ্ছে v1 বাই v1 প্লাস kd ইন্টু v2 হোল টু দি পাওয়ার n ইন্টু w। এটা এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফর, এই যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ফর মাল্টি স্টেপ এক্সট্রাকশন, মাল্টি স্টেপ সলভেন্ট এক্সট্রাকশন, মানে তুমি v2 ভলিউম, v2 করে ভলিউম দিচ্ছ, এইভাবে nটা স্টেপস করেছো। আচ্ছা, এবারে যদি এই পুরো কাজটাকে আমি সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশনে করতাম, সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন করলে টোটাল ভলিউম অফ solvent 2 that must be added সেটা কত, n ইন্টু v2। এটা n ইন্টু v2, কারণ v2 করে তুমি n টাইমস দিয়েছ, তখন তোমার অ্যামাউন্ট অফ সলিউট স্টিল প্রেজেন্ট, মানে ধর আমি 10 ml করে 10 বার করছি, তার বদলে আমি বলছি কি একবারই আমি 100 ml দিয়ে দিচ্ছি সলভেন্টার। হ্যাঁ, তো অ্যামাউন্ট অফ সলিউট স্টিল প্রেজেন্ট ইন সলভেন্ট 1, সেটাকে তুমি ডব্লিউ একটা প্রাইম বা কিছু একটা লিখি, ডব্লিউ প্রাইম বা কিছু একটা লিখলাম, সেটা কত হবে না v1 বাই, একটা স্টেপই করা আছে, v1 প্লাস এই কেডি এন ইন্টু v2 বা এন কেডি v2 যা খুশি, আর এখানে v2 জায়গায় তোমার ভলিউমটার জায়গায় এন v2 হয়ে গেল, এইটা ইন্টু ডব্লিউ। এটা ধরো একটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন। মানে আমি v2 করে n টাইমস সলভেন্ট এক্সট্রাকশনটাকে করলাম, করার পরে কতখানি স্টিল প্রেজেন্ট আছে সেটা হচ্ছে এইটা। আর এক্ষেত্রে কি করা হচ্ছে যে তোমার মানে ওই পুরো যে ভলিউমটা যেটা লিখেছে এনটা স্টেপে n ইন্টু v2 পুরোটাকে একসাথে দিয়ে দিলাম, তার জন্য সলভেন্ট স্টিল কতটা, মানে সলভেন্ট 1 এর স্টিল কতটা প্রেজেন্ট আছে সেটা কিন্তু ডব্লিউ প্রাইম হয়। এবারে দেখো, কোন এক্সট্রাকশনটা ভালো যদি তোমাকে দেখতে হয় কি করতে হবে, যার ক্ষেত্রে কম পরিমাণ রয়ে যাবে সেটাই ভালো, তাই তো, যার ক্ষেত্রে কম পরিমাণ থাকবে সেটাই হচ্ছে তোমার ভালো। আমরা এক কাজ করি, সেটাকে বোঝার জন্যে তুমি এক কাজ করো, এই 1 বাই ডব্লিউ এন মাইনাস 1 বাই ডব্লিউ প্রাইম, এই রেশিওটাকে ক্যালকুলেট, মানে উল্টে দিয়ে রেশিওটাকে ক্যালকুলেট করো। তাহলে দেখো কি হচ্ছে, এটা v1 প্লাস কেডি v2 বাই v1, তার পাওয়ার আছে কত তোমার n, মাইনাস v1 প্লাস n কেডি v2 বাই v1, এটা হলো করে একটা 1 বাই ডব্লিউ হয়ে গেল। মানে আমি জাস্ট এটা রেসিপ্রোকাল নিয়েছি, 1 নম্বরের রেসিপ্রোকাল, 2 নম্বর রেসিপ্রোকাল নিয়েছি, 1 নম্বর থেকে 2 নম্বরকে জাস্ট বিয়োগ করছি, এটা হচ্ছে। আচ্ছা, এবারে এইটাকে কেমন করে লিখতে পারছো, দেখো 1 প্লাস কেডি v2 বাই v1 তার পাওয়ার হচ্ছে n, মাইনাস 1 প্লাস n কেডি v2 বাই v1, এইটা তার পাওয়ার হচ্ছে তোমার 1 বাই ইন্টু y বাই ডব্লিউ। আচ্ছা, এটা এক্সপানশন করে কত, 1 প্লাস n কেডি v2 বাই v1 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 বা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কেডি v2 বাই v1 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট, মানে 1 প্লাস এক্স পাওয়ার n তার এক্সপানশন হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে হবে জিনিসটা। তাহলে এইটা এক্সপানশন করলে তোমার এইটা হলো মাইনাস 1 প্লাস n কেডি v2 বাই v1 হলো এইটা ইন্টু 1 বাই ডব্লিউ হলো। দেখো তোমার এই যে 1 এখানে মাইনাস আছে, তো তাহলে এইগুলো সব কেটে চলে যাচ্ছে, কেটে পড়ে গিয়ে তাহলে থাকছে কত, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল কেডি v2 বাই v1 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট, এগুলো থাকছে, হ্যাঁ, ইন্টু 1 বাই ডব্লিউ। দেখো এইটা পরিষ্কার গ্রেটার দ্যান 0।
তার মানে এটা দাঁড়াচ্ছে 1/WN-টা গ্রেটার দেন 1/W', তার মানে WN-টা একটা লেস দেন W'। তাহলে কি হলো? তাহলে কার ক্ষেত্রে কম পরিমাণ থাকছে? যখন তুমি মাল্টি স্টেপ এক্সট্রাকশন করছো, তখন দেখো তোমার কম পরিমাণ থাকছে। মানে সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন করলে যতখানি থাকছে, এন স্টেপ এক্সট্রাকশন করলে, মাল্টি স্টেপ এক্সট্রাকশন করলে দেখো তার থেকে অনেক কম পরিমাণ থাকছে। তাহলে কোনটা বেটার? মাল্টি স্টেপ এক্সট্রাকশনটা সুপিরিয়র হলো। তোমার কাছে যদি মানে সলভেন্টের পরিমাণটা যদি ফিক্স থাকে, ধরো 100 ml সলভেন্ট আছে, তাহলে 100 ml সলভেন্ট একবারে দিয়ে তুমি এক্সট্রাকশন করলে তাহলে সেটা ভালো হবে, নাকি 100 ml-টাকে ছোট 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 ভাগ করে যত বেশি নাম্বার অফ স্টেপসে করবে তত ভালো এক্সট্রাকশন হবে। সবসময় যত বেশি স্টেপসে করবে তত ভালো এক্সট্রাকশন হবে। তার মানে এখান থেকে এটা বোঝা গেল যে মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ বেটার দ্যান মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর এফিশিয়েন্ট ইজ মোর এফিশিয়েন্ট দ্যান single step extraction না, মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর এফিশিয়েন্ট দ্যান সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। ঠিক আছে, মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর সুপিরিয়র দ্যান সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। ঠিক আছে, বুঝতে পারলে? মানে দেখবে তোমরা যখন ওয়াশিং করো, হ্যাঁ, ওয়াশিং যখন করো, হ্যাঁ, তখন দেখবে তোমার ওই এরকম বলে আর কি, যে পুরো জিনিসটা যখন পড়বে আর কি, মানে মানে পুরো জিনিসটা পড়বে মানে আমি বলছি যে যখন দেখবে কোনো একটা প্রেসিপিটেট ফেলেছো, তাই তো? এবার ফিল্টার পেপারের উপরে তুমি সেটা একটা গিভেন অ্যামাউন্টের সলভেন্ট দিয়ে তুমি সেটাকে ওয়াশ করার চেষ্টা করছো। তো যখন ওয়াশ করবে, তোমরা গিভেন অ্যামাউন্টের সলভেন্ট দিয়ে বা গিভেন অ্যামাউন্টের কোনো একটা মানে লিকুইড দিয়ে যদি তোমাকে ওয়াশটাকে করতে হয়, প্রথমে কিছুটা তুমি দেবে, দিয়ে পুরোটা ডিক্যান্ট হয়ে গেছে দাও, পুরোটা হয়ে গেলে তারপরে আবার দাও, তাহলে তোমার ওয়াশিংটা বেশি হবে। তার বদলে একসাথে করে তুমি দিয়ে দাও পরপর করে করে, তাহলে কিন্তু বেটার ওয়াশিংটা হবে না। এমনি নর্মালি থালা বাসন ধোয়ার ক্ষেত্রেও তুমি দেখবে একটা কাপ ধুচ্ছ তুমি, তোমার কাছে জলের দেখবে এই যে রাস্তার ধারে যেসব হোটেল ফোটেলগুলো আছে না, সেখানে তো জলের খুব ক্রাইসিস। সেখানে যখন ধোয় ওরা ওই সব নোংরা বাসনপত্রগুলোকে একবারে জলের মধ্যে একসাথে দিয়ে দিল করে, এরকম করে করে না কিন্তু। ওরা যদি তোমার একবার প্রথমে ধুলো, ধুয়ে তার থেকে বেটার একটু পরিষ্কার জলে আরেকবার ধুলো, তার থেকে আরেকটু বেটার পরিষ্কার জলে হচ্ছে আরেকবার ধুলো, পরে শেষকালে দেওয়ার সময় হয়তো তোমার গরম জল দিয়ে বা কিছু একটা ধুয়ে তোমার দিচ্ছে আর কি। তার মানে যখন তুমি ওয়াশিং করবে, যদি সলভেন্টের ক্রাইসিস থাকে, তখন এই পুরো সলভেন্টটা একবারে দেওয়ার বদলে যদি তুমি সলভেন্টটাকে কতগুলো একটা ভাগে ভাগ করে কয়েকটা স্টেপসে করো, তাহলে দেখবে সবসময় হচ্ছে তোমার বেটার ওয়াশিংটা হবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি জাস্ট মাথায় রাখো। হলো? তাহলে এই সলভেন্ট এক্সট্রাকশন এবং নাস ডিস্ট্রিবিউশন রিলেটেড এই জায়গাটা জাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা মোটামুটিভাবে বললাম। এবারে এইখান থেকে জাস্ট বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, ইয়ারেও দেখবে নিউমেরিক্যাল প্রবলেম পড়েছে, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো তুমি করবে। মানে আমরা এখানে শেষ করে দিচ্ছি। এবারে তোমাদের যেটা মানে আমাদের যেটা অ্যাকচুয়ালি থিওরি পেপারের জন্য যতটুকু করার দরকার ছিল আমরা করে দিচ্ছি। শুধু একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা মানে জাস্ট বলে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করে নেবে। সেটা হচ্ছে, এটা বইয়ে করে দেওয়া আছে। মানে যে টাইপের প্রবলেম পড়ে আর কি সেটাকে করে দিচ্ছে। আর প্র্যাকটিক্যালের যে থিওরিগুলো, মানে এই মানে নাস ডিস্ট্রিবিউশন ল এর উপরে বেস করে যে প্র্যাকটিক্যালগুলো আছে, সেই প্র্যাকটিক্যালের যে থিওরিগুলো সেগুলো দেখবে বইয়ে খুব পরিষ্কার করে বলা আছে আর কি। হ্যাঁ, সেই জায়গাটা তোমরা একটুখানি দেখে নেবে। তোমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালের যে করেসপন্ডিং প্রিন্সিপালটা, সেটা আমরা মোটামুটিভাবে বলে দিয়েছি আর কি বইয়ে। হ্যাঁ, সেই জায়গাটা তুমি দেখে নেবে, তুমি তোমার মতো করে নেবে। তাহলে একটা পার্টিকুলার প্রবলেম আমি বলছি, সেই প্রবলেমটা একটু বাড়িতে কষে নেবে, তাহলে দেখবে অন্তত থিওরি পেপারের জন্য যতটুকু দরকার তোমাদের সবটা হয়ে যাবে। আচ্ছা, বলা হচ্ছে যে ধরো এই কেডিটা পার্টিশন কোএফিসিয়েন্ট, হ্যাঁ, এটাকে বের করতো কার, না তোমার একটা অর্গানিক কম্পাউন্ড, হুম, কেডিটা একটা অর্গানিক কম্পাউন্ড আছে, তার কনসেন্ট্রেশনটা ইন CCl4 ডিভাইডেড বাই এই অর্গানিক কম্পাউন্ডটা আছে যার কনসেন্ট্রেশনটা নিচ্ছে কোথায়, না অ্যাকোয়াস মিডিয়ামে, ওয়াটারে। এইটা এই রেশিওটা তোমার বলে দেওয়া আছে 10। মানে বলছে কি, দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড বিটুইন CCl4 অ্যান্ড ওয়াটার ইজ 10। আচ্ছা, এবারে বলছে যে
100 centimeter cube of an aqueous solution of the compound is taken. 100 centimeter cube of aqueous solution of the compound is taken. তার মানে এটা বলা হচ্ছে V1টা হচ্ছে তোমার 100 সেন্টিমিটার কিউব, মানে আগে থেকে এটা ছিল। আচ্ছা, ক্যালকুলেট দ্য মিনিমাম ভলিউম CCl4 নিডেড, বলছে ক্যালকুলেট দ্য minimum volume of CCl4 is needed in a single step to extract 90% of the compound from the solution. % of the compound from the solution. হ্যাঁ, তার মানে কি বলছে দেখো, যেটা ব্যাপার হচ্ছে যে তোমাকে মানে এটা মানে হচ্ছে ভিটুটাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে দুটো পার্ট আছে, আর একটা পার্টটাকে লিখে দিই তারপর তোমায় বলছি। But if same amount of solid is to be taken, if same amount of solute is to be extracted, taken na, is to be extracted in 5 consecutive separations using equal volume of CCl4, equal volume of CCl4 in each time, what would be the volume of total, what would be the volume of total CCl4 needed, of total CCl4 needed। এটা দেখো, মানে এইটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টেপের জন্য, এটা হচ্ছে মাল্টি স্টেপের জন্য। মানে এখানে তোমাকে যেটা হচ্ছে V2টা কত সেটা তোমাকে বের করতে হবে, আর এক্ষেত্রে হচ্ছে তোমার 5 বার বলে দিয়েছে, মানে এনটা তোমার 5 বলে দিয়েছে। এটা হোয়াট উইথ দ্য ভলিউম অফ CCl4 নিডেড, তাহলে এন ইন্টু তোমার যদি ধরো মানে একটা স্টেপে করে তুমি V2 প্রাইম বা ইত্যাদি করে তুমি অ্যাড করো আর কি, তাহলে এন V2 প্রাইমটা কত হবে সেটা তোমাকে দেখতে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে একদম জাস্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে প্রথম যে কেসটা দেখো, এই যখন সলিউশনটা তুমি করবে, দেখো এই প্রথম যে পার্টটার জন্য, এই যে ফার্স্ট পার্টটার জন্য সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন, তো সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন যদি হয় তোমাকে, আচ্ছা একটা জিনিস এখানে বলে নি যে 90% অফ দ্য কম্পাউন্ড ফ্রম দ্য সলিউশন, মানে ক্যালকুলেট দ্য মিনিমাম ভলিউম অফ CCl4 ইজ নিডেড ইন এ সিঙ্গেল স্টেপ টু এক্সট্রাক্ট 90% অফ দ্য কম্পাউন্ড ফ্রম দ্য সলিউশন। 90% অফ দ্য কম্পাউন্ড ফ্রম দ্য সলিউশন মানে হচ্ছে যে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে আমি নিয়েছিলাম কি শুরুতে ছিল হচ্ছে তোমার W, এক্সট্রাকশনের পরে পড়ে থাকবে কত না W1, এইটা 90% যদি এক্সট্রাক্টেড হয়ে যায় তাহলে তোমার এই W1/W এটা হতে হবে কত, 90% এক্সট্রাক্টেড হয়ে যাবে, মানে এইটা হতে হচ্ছে তোমার 1/10, এইটা হতে হচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে তোমার, মানে কি বলছে খেয়াল করো এখানে, যে ক্যালকুলেট দ্য মিনিমাম ভলিউম অফ CCl4 ইজ নিডেড ইন এ সিঙ্গেল স্টেপ টু এক্সট্রাক্ট 90% অফ দ্য কম্পাউন্ড ফ্রম দ্য সলিউশন। তো আমরা যেরকমভাবে স্ট্রাকচারটাকে করেছি প্রথম স্টেপে দেখো, আমরা বলেছিলাম কি আমাদের শুরুতে ছিল হচ্ছে এখানে W পরিমাণ ছিল, এক্সট্রাকশনের পরে হচ্ছে W1 রয়ে গেছে। এবারে 90% যদি এক্সট্রাক্টেড হয়ে গেছে, রয়ে গেছে কত 10%, তার মানে বেসিক্যালি কি W1/Wটা হচ্ছে 1/10।
তাহলে এবারে প্রথম স্টেপে যখন তুমি করছো W1 এর এক্সপ্রেশনটা কত, V1 প্লাস কেডি ইন্টু V2 ইন্টু ডব্লু। তো তাহলে এখান থেকে তুমি যদি W1/Wটাকে ক্যালকুলেট করো, সেটা হচ্ছে V1 প্লাস কেডি ইন্টু V2 এটা। তারপরে এইটা তোমায় বলে দেওয়া হচ্ছে বেসিক্যালি 1/10। তাহলে সেইখান থেকে তোমাকে দেখো V2টাকে বের করতে হবে, যেখানে V1 কেডি এদের সব বলে দেওয়া আছে। এটা একটা কাজ। আর পরের যখন পার্টটা তুমি করছো, পরের পার্টটা হচ্ছে যদি তুমি এই WN/Wটাকে করো, সেটা কত হবে, V1 প্লাস কেডি ইন্টু V2, তার পাওয়ার কত না, তার পাওয়ার বেসিক্যালি হচ্ছে তোমার N। এইটা মানে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপের জন্য, এটা সিঙ্গেল স্টেপের জন্য, এটা হচ্ছে মাল্টি স্টেপের জন্য, এটা। তা তুমি কি করবে না, এই যে ফর্মুলাতে N এর ভ্যালু 5, বাকি সব কিছু বলে দেওয়া আছে। তুমি এখান থেকে নতুন করে V2 বা V2 প্রাইমটাকে বের করবে, V2 প্রাইমটা বের করে যাবে, V2 প্রাইমকে N দিয়ে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে কটার ভলিউম কতটা লাগছে হচ্ছে সেইটা। ঠিক আছে, এই হচ্ছে তোমাকে কাজ দিলাম। তাহলে কি হলো দেখো, মানে এটা হিন্টস আমি সবটাই প্রায় দিয়ে দিই, শুধু ফাইনাল রেজাল্টটাকে বের করে নেওয়া। তাহলে প্রথম পার্টটাতে সব ডেটা ফেটা বলে দিয়েছি, V1 কত বলে দিয়েছি, কেডি কত বলে দিয়েছি, W/W 1/10 বলে দেওয়া হয়েছে। পরেরটাই হচ্ছে W/W সেই এক ইকুয়াল ফ্র্যাকশন তোমাকে এক্সট্রাক্ট করতে হবে বলেছে। হ্যাঁ, সেম অ্যামাউন্ট এক্সট্রা, এইটা 1/10ই আর কি। এখানে N এর ভ্যালু 5, V1 এর ভ্যালু 100 ml বলে দেওয়া আছে, কেডি বলে দেওয়া আছে। তাহলে V2 প্রাইমটাকে বের করবে, ফাইনাল টোটাল কতখানি ভলিউম লাগবে না V2 প্রাইম ইন্টু N করবে, তাহলে সেখান থেকে টোটাল ভলিউমটা বেরিয়ে যাবে। মানে উত্তর যেটা করা আছে দেখছি, প্রথমটায় দেখবে তোমার এই 90 ml এর মতো অ্যান্সার বেরোবে। আর পরেরটা যদি ঠিক করে করে দেওয়া থাকে তাহলে একদম N ইন্টু V2 প্রাইম, এটা গুণটা করলে এটা বেরোনোর কথা হচ্ছে 29.245 ml, এরকম বেরোনোর কথা আর কি। এটা করবে, করে যেটা বেরোবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে রেখে দিলাম। নেক্সট লেকচারে আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের ওই একদম ওই ইলেকট্রোকেমিস্ট্রি যে পার্টটা আমাদের চলছে এখন, ইলেকট্রোকেমিস্ট্রি পার্টের মধ্যে 3টে পার্ট আছে। তো একটা হচ্ছে কন্ডাক্টেন্স, একটা হচ্ছে তোমার আয়নিক ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, এবারে অফলাইনে 3টেই শেষ হয়ে গেছে পড়ানো। কন্ডাক্টেন্স শেষ হয়ে গেছে, আয়নিক ইকুইলিব্রিয়াম শেষ হয়েছে, ইলেকট্রোকেমিক্যাল সেলও পড়ানো হয়ে গেছে। আয়নিক ইকুইলিব্রিয়ামটা আমরা অনলাইনে পড়ানো শেষ করে ফেলেছি। কন্ডাক্টেন্স এবং ইলেকট্রোকেমিক্যাল সেল তার ভিডিওগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি আগের সপ্তাহে দিয়ে দেবো বলেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম, খেয়াল ছিল না, যে পড়ানোর আগে জাস্ট মনে পড়লো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবারে এই কন্ডাক্টেন্স এবং ইলেকট্রোকেমিক্যাল সেলটা, আসলে ইলেকট্রোকেমিক্যাল সেলটা মানে এইটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে আছে, কিন্তু আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু পরের সেমিস্টারে আছে ইলেকট্রোকেমিক্যাল সেলের পার্টটা। ঠিক আছে, কিন্তু কন্ডাক্টেন্স পার্টটা সেটা তোমাদের এই সেমিস্টারে আছে আর কি। কন্ডাক্টেন্স পার্টটা এই সেমিস্টারে সবাইদেরই আছে আর কি। হ্যাঁ, তোমার ক্যালকাটা আছে, আলাদা ক্যালকাটা আছে। তাহলে প্রথমে আমরা এই কন্ডাক্টেন্স পার্টটাকে, হ্যাঁ, মানে সবাইয়ের জন্য আমি আরেকবার, মানে অফলাইনে আবার বলছি, অফলাইনে আমি একবার পড়িয়ে দিয়েছি, তাহলে অনলাইনে আমি আরেকবার করে পড়াবো এবং তার সাথে কোশ্চেন অ্যান্সার এগুলোকে নিয়ে আলোচনা করব। আর ইলেকট্রোকেমিক্যাল সেল যে পার্টটা আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল পার্টটা হচ্ছে আমি তার মানে প্রথমে ভিডিওগুলো সব দিয়ে দিচ্ছি, তোমরা আস্তে 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 দেখতে থাকো। আমার এক্সপেক্টেড আমি সবটাই করে দিতে পারবো, হয়তো 8টা ক্লাসের তো এই মাসের মধ্যে, এখন পরীক্ষার ডেট যেহেতু দেয়নি, হয়তো ফেব্রুয়ারি মাসটা হয়তো পেয়ে যাওয়া যাবে, আশা করা যায়। ফেব্রুয়ারি মাসটা যদি পেয়ে যাওয়া যায় তাহলে তো প্রপারলি আমি শেষ করতে পারবো। আর যদি দেখা যায় যে হুট করে মানে খুব শর্ট নোটিসে পরীক্ষাটা চলে আসছে, যারা অফলাইনে পড়ে তাদের সবটা শেষ হয়ে গেছে, যারা অনলাইনে পড়ছে তাদের জন্য দেখো আমি প্রথমে কন্ডাক্টেন্স পার্টটাকে করে দিলাম। কন্ডাক্টেন্স পার্টটাকে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা খুব একটা কঠিন ব্যাপার নাই। কোশ্চেন প্যাটার্নে করলে আমি সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে নিলে, হ্যাঁ, আমি ওই খুব দেখবে তাড়াতাড়ি যেতে মানে মানে মোটামুটি ভাবে চেষ্টা করছি। মানে একটা ফেব্রুয়ারির 15 তারিখ এরকম একটা ডেড লাইন রাখছি। হ্যাঁ, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে এই দুটো জিনিস আমি করে দেওয়ার চেষ্টা করবো। দরকার হলে সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস নিয়ে আমি ব্যাপারটা করে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আর পরীক্ষার ডেট ইন দ্য মিন টাইম যদি দিয়ে দেয়, যদি দেখি আমি আরেকটু ব্রিদিং স্পেস পেয়ে গেছি, তাহলে আরেকটু বেশি কোশ্চেন আনসার ইত্যাদিগুলো করতে হবে। যেগুলো হয়ে গেছে তোমাদের আর কি, সেই পার্টগুলো খুব প্রপারলি নিজেরা তৈরি করে ফেলো। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা হিউজ আর কি, সেই রেসপেক্টে
তোমাদের যেগুলো অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, সেগুলো ভালো করে তৈরি করো পরীক্ষার জন্য। তুমি ওভারঅল সিলেবাসের রেসপেক্টে কিন্তু আমাদের খুব কমই বাকি আছে, হ্যাঁ। টোটাল সিলেবাস তুমি যদি দেখো, তাতে আমাদের দেখবে জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার। এন্ড অফ লেকচারে কত নম্বর লেকচার আমার মনেও নেই, জাস্ট এন্ড অফ লেকচার বলেই জাস্ট লিখে দিলাম। হুম, সেখানে